এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিতম আর আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমার এই চ্যানেলের আরেকটা নতুন ট্রাভেল ব্লগ দেখবার জন্য। দীঘা এবং মন্দারমণি ভ্রমণের এই যে ট্রাভেল সিরিজ চলছে তার প্রথম পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম নিউ দীঘায় গড়ে ওঠা এক লাক্সারি প্রপার্টি জোন বাই দ্য পার্কের একটা ডিটেল রিভিউ। যারা কোনো কারণে এখনও আমার সেই ফার্স্ট এপিসোডটা দেখে উঠতে পারেননি তাদের কাছে অনুরোধ রইল ওপরের আই বাটন বা নিচের ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে পারলে একবার ঘুরে দেখে নিতে পারেন। আশা করি ভবিষ্যতের দিনে আপনারা যারা পরিবারের সঙ্গে নিউ দীঘায় একটা লাক্সারি প্রপার্টিতে কোথাও থাকতে চান তাদের সেই রিভিউটা দেখলে অনেকটা হেল্প হবে। আজকের এই নতুন পর্বে আমি আপনাদের দীঘা থেকে নিয়ে চলে যাব মন্দারমণি এবং সেখানে গড়ে ওঠা লাক্সারি বানিয়ান ট্রি রিসর্টের একটা ডিটেল রিভিউ আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন আর দেরি না করে আজকের এই নতুন পর্বটাকে শুরু করা যাক। এবার আমরা রওনা হচ্ছি মন্দারমণির দিকে। এই হোটেল থেকে একটি গাড়ির সন্ধান পেলাম, ইনি আমাদের মন্দারমণি ড্রপ করে দেবেন। এই দাদার নাম্বার আমি দিয়ে রাখবো, যদি আপনারা দীঘা মন্দারমণির মধ্যে ট্রানজিট করতে চান। অটোয় অনেকটা দূরত্ব, আসলে 25 কিলোমিটার প্রায় ডিস্টেন্স আমরা এরপর যেখানে যাচ্ছি, সেটা অটোয় খুব একটা কমফোর্টেবল হবে বলে মনে হয় না। এখানে যেটুকু কথা বলে বুঝতে পারলাম এই রেটটা 1200-1500 টাকার মধ্যে ঘোরাফেরা করে, ডিপেন্ডিং আপন আপনাদের রিসোর্ট কোথায় সিচুয়েটেড। যারা দীঘার দিক থেকে মন্দারমণি যাবেন ভাবছেন, চেষ্টা করবেন মেরিন ড্রাইভ রোডটা ধরা। তাই তো তৃষা, আগের বার আমরা শঙ্করপুর যাওয়ার সময় দারুণ লেগেছিল। এখন আর ওই চাউল খোলা হয়ে অতটা ঘুরে যাওয়ার দরকারটাই পড়ে না, আমরাও সেটাই যাব। আমরা কি দেখতে পাচ্ছি আপনাদের দেখাবো এই ভিডিওতে। ডান দিকেই হচ্ছে আমাদের মেরিন ড্রাইভের রোড। এই দেখুন, মন্দারমণি, তাজপুর, শঙ্করপুর সব এই দিক দিয়েই যাওয়া যায়। তবে এদিকে এইরকম মানে হেভি ভেহিকেল কিছু বোধহয় অ্যালাউড নয়, এই পাবলিক 4 চাকা ছোট গাড়ি চলে বলো। আমি দেখছি হাইট রেস্ট্রিকশন করা আছে। এই নতুন মেরিন ড্রাইভ রোড ধরে কিন্তু এখন দীঘা থেকে শঙ্করপুর, তাজপুর কিংবা মন্দারমণি পৌঁছানো ভীষণ ভীষণ রকম সোজা হয়ে গেছে। এর আগে আপনারা যারা দীঘা থেকে এই দিকগুলোয় গেছেন জানেন, আমাদের সেই দীঘার মূল রাস্তা থেকে বেরিয়ে চাউলখোলার রাস্তা হয়ে আবার ভিতরের দিকে ঢুকে মন্দারমণির দিকে যেতে হতো। তাতে সময় যেরকম নষ্ট হতো, রাস্তাও যে ভীষণ রকম ভালো তা একেবারেই ছিল না। তাই এখন এই অল্টারনেট রুট খুলে যাওয়ার পরে প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে সঙ্গে সময় অনেকটা বাঁচে, ড্রাইভিং এখানে বেশ ইজি, এবং এই রুট ধরে যখন যাবেন ঝাউবনের বিউটি যেরকম দেখতে পারবেন, তার সঙ্গে দেখতে পারবেন দীঘার মোহনা, তারপর মাছের ভেরি, শঙ্করপুরের বাঁধানো সমুদ্র সৈকত এবং ইভেনচুয়ালি তাজপুর ক্রস করে আপনারা মন্দারমণি পৌঁছবেন। আর এইখান থেকে সবচেয়ে সুন্দর অংশটা শুরু। আমরা এখনো তাজপুরে পৌঁছইনি, আক্ষরিক অর্থে এবার কিন্তু আমরা সমুদ্রের ধার দিয়ে যাচ্ছি। এই নিচে সমুদ্র, তারপরে এই রাস্তা। এইগুলো আমফানের সময় ভয়ঙ্কর রকম ক্ষতিগ্রস্ত হয়েছিল, পিছনে দেখছি এখনো বাঁধের কাজ চলছে। তবে এই অংশটার রাস্তা কিন্তু ভালোই আছে, দারুণ জাস্ট এখানের। তবে এই রাস্তায় যেতে যেতে একটা জিনিস যেটা রিয়েলাইজ করতে পারলাম, আমি এখন এর কথা বলছি এপ্রিল মাস 2024-এ, সেটা হচ্ছে দীঘা থেকে তাজপুর অবধি রাস্তা যতটা চওড়া বা যতটা ওয়েল মেনটেন্ড, তাজপুর থেকে মন্দারমণির যেটুকু স্ট্রেচ সেটাই কিন্তু রাস্তা ততটা চওড়া নয়, এবং বেশ কিছু জায়গায় রাস্তার কন্ডিশন কিন্তু এখনও খুব একটা ভালো নয়। আশা করি ভবিষ্যতের দিনে যখন গোটা রাস্তাটাই ইকুয়ালি সুন্দর হয়ে যাবে তখন ড্রাইভিং এখানে করা আরও অনেক বেটার লাগবে, এবং সবার ক্ষেত্রে কিন্তু সেটা অনেক বেটার হবে। আরেকটা ছোট্ট কথা বলে দিই, আমরা এবার যে রিসর্টটিতে উঠেছিলাম লাক্সারি বানিয়ান ট্রি রিসর্ট, সেটা কিন্তু মন্দারমণির যেটা মূল বিচ মার্কেট তার থেকে বেশ খানিকটা দূরে। এটা মোটামুটি ওই বিচ মার্কেট আর সানসিটি রিসর্টের মাঝামাঝি একটি জায়গায় অবস্থিত। একটা অপ্রিয় সত্যি বলবো, যেটা অনেকে এখন জেনেও বলে না বা জিনিসটা নিয়ে খুব একটা আলোচনা হয় না, সেটা হচ্ছে মন্দারমণিটাও এখন কিন্তু সুপার লাক্সারির একটা জায়গা হয়ে গেছে। মানে আপনি একটা দিন এই জাতীয় রিসর্টে যদি থাকেন, দুটো মানুষের থাকা বা দুটো মানুষ, বড় মানুষ একটা বাচ্চা নিয়ে থাকার খরচটা 10,000 টাকা। এবং আমি বলছি এই যে 10,000 টাকা আপনি স্পেন্ড করছেন, এতে কিন্তু রিসর্টের মোটামুটি সব থেকে সাধারণ মানের ঘর পাবেন। হ্যাঁ, খাওয়া দাওয়াটা হয়তো ভালো হবে। আর আমি ধরছি আপনি ধরুন যদি নিজের গাড়িতে না আসেন, পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করেন, তাহলে ধরুন এসি চেয়ার কারে যাতায়াত করতে পারবেন। এইটুকু লাক্সারি অ্যাফোর্ড করতে গেলে এখন মন্দারমণিতে প্রায় 10,000 টাকার কাছে খরচ। এবার ভাবছেন কি করে হিসেবটা করছি।
অ্যাভারেজ একটা এসি চেয়ার কারের ধরুন টিকিট 400 টাকা মতো এক একজনের, তাহলে আপ অ্যান্ড ডাউন দুজন বড় মানুষের 1600 টাকা। কাঁথি থেকে মন্দারমণি আপ অ্যান্ড ডাউন অটো 1000 টাকা ধরুন, এতেই 2600 টাকা চলে গেল। এই যে রিসর্টে আমরা তো ধরুন কটেজ বা টেন্ট ফেন্টগুলো থাকিই নি, এনাদের জাস্ট সি ভিউ রুম যেগুলো সেগুলো নিয়েছি। ধরুন আপনারা সি ভিউ রুম নিলেনও না, তাহলেও অ্যাভারেজে 4,500 থেকে 5,000 টাকা খরচ হচ্ছে ব্রেকফাস্ট নিয়ে। এবার 5 আর এদিকে 2.5 অলরেডি চলে গেল 7.5। এবার দুজন বড় মানুষের এই রিসোর্টগুলোয় খাবারের যা দাম, আপনি যদি খাবার নেন তাহলে অন্তত 2.5 থেকে 3,000 টাকা খাবার খরচ। এর বাদে আপনি সাইট সিইং করলেন কি টুকটাক শ্যাকে বসে ডাব খেলেন, চা খেলেন, সেগুলো আমি ধরছিই না। এই হিসেবটা যোগফল করে দেখবেন 10,000 টাকার বেশিই হয়ে যাচ্ছে। এটাই বাস্তব পরিস্থিতি। আর তাতেও যেরকম বললাম, রিসোর্টের সব থেকে সাধারণ মানের ঘরটা মাথায় রেখে যদি এর থেকে অনেক যেগুলো বেটার ক্যাটাগরির রুম নেন, তাহলে খরচটা বেড়ে 12-15 কি একদিনে 20,000 টাকা অবধিও যেতে পারে। এবং সঙ্গে যদি এক্সট্রা ধরুন আপনাদের ছোট বাচ্চা থাকে, তাহলে তো এক্সট্রা কট নিতে হবে, তাদের খাবার খরচ, মানে খরচটা যে কোথায় গিয়ে দাঁড়াবে সেটার কোনো হিসেব নেই। আবার ফিরে আসা যাক ব্লগে। তবে এই ব্লগের শুরুর দিকেই একটা কথা খুব ক্লিয়ারলি বলে রাখা দরকার, সেটা হচ্ছে এই যে রিসর্টটিতে আমি এসেছি, এই লাক্সারি ব্যানিয়ান্ট্রি রিসর্ট, এটা কিন্তু একেবারেই কোনো পেড প্রমোশন নয়, না ওনারা আমাকে প্রেফার্ড পার্টনার হিসেবে ডেকেছে। আমি নিজে মেক মাই ট্রিপ থেকে রুম বুক করে এখানে এসেছি। ব্যানিয়ান্ট্রি রিসর্টের ফার্স্ট লুক অ্যান্ড ফিল, এখানে কিছু টেন্টের ব্যবস্থা আছে, যেটা মন্দারমণিতে খুব কম জায়গাতেই আছে, নতুনত্ব ব্যাপার। টেন্ট আর এমনি রুম আছে, আমরা যদিও এমনি রুমই নিয়েছি। চলুন রিসেপশনে যাওয়া যাক। স্বাভাবিক গরম পড়েছে, এই হচ্ছে এখানে রিসেপশন। আমরা এই লাক্সারি ব্যানিয়ান্ট্রি রিসর্টে চেক ইন করলাম। এবার ব্যাপার হচ্ছে আমাদের যে রুমটা অ্যালটেড হয়েছে, আমরা তো অনলাইনে বুক করে এসেছি, সেটা গ্রাউন্ড ফ্লোরে। সত্যি কথা বলতে যে রুমটা বিশাল আহামরি কিছু তা নয়, মানে ওই যে ওয়ার্ডে রিসর্টটার নামে যে লাক্সারি আছে সেরকম লাক্সারি কিছু নয়। আর স্পেশালি জোন থেকে আসার পর তো আরোই লাগছে না। তাও রুমটা কি পেলাম, কত ভাড়া পড়েছে আমাদের সেটা দেখাবো। এই রিসর্টটা অনেকটা বড় জায়গা নিয়ে, এরপরে যখন রোদটা একটু কমবে তখন আপনাদের অন্য অংশগুলো ঘুরে দেখাবো। রুমটা চলুন একবার চট করে আপনাদের দেখিয়ে দিই। রুমের এন্ট্রি, এইখানে ডান দিকে একটা ওয়ার্ড্রপ, এদিকে একটা জিনিস রাখবার মতো জায়গা। রুমটা বেশ ছোট, বড় একেবারেই নয়। এদিকে একটা বসার মতো দুটো সোফা দিয়েছেন ওনারা, মাঝখানে একটা সেন্টার টেবিল, এইদিকে টিভি, সামনে হচ্ছে ইলেকট্রিক কেটলি আছে, 4টে ছোট জলের বোতল কমপ্লিমেন্টারি দিয়েছেন ওনারা, আর চা কফির সরঞ্জাম এই হচ্ছে এখানে। আর এদিকে ডাবল বেড, দুজন মানুষ থাকবার মতো, ফ্যান এসি দুটোই আছে, সাইড টেবিল, ইন্টারকমের ব্যবস্থা। এখানের ব্যাপার হচ্ছে যে আমাদের যে প্ল্যানটা আমরা বুক করেছি তাতে ব্রেকফাস্ট ফ্রি কমপ্লিমেন্টারি, তো সেটা কালকে সকাল 7:30 থেকে 10টার মধ্যে আমরা পাবো। আর এই হচ্ছে বাথরুম। বাথরুমটাও বড়, পরিষ্কার এমনি। এখানে গিজার থেকে শুরু করে ওয়েস্টার্ন টয়লেট, এদিকে বেসিন, আর এদিকে স্নানের জন্য একটা আলাদা ডেডিকেটেড জায়গা। এই কিন্তু মোটামুটি টয়লেট। আর ঘরটাও যেরকম দেখালাম, পিছনে ব্যাক রেস্টটা বেশ সুন্দরভাবে করা। এই কিন্তু ঘর। রুমগুলোর সাথে লাগোয়া একটা ছোট্ট বারান্দা মতো আছে। সমুদ্রটা ওই দূরে, মানে আমাদের রুম থেকে সরাসরি সমুদ্র দেখা যাচ্ছে না, তবে এই রিসোর্টটার একটা প্রাইভেট সমুদ্রের অ্যাক্সেস আছে। বিকেল 7টা অবধি যাওয়া যায়। আর এনাদের ভিতরে এই লাঞ্চ ডিনার সমস্ত কিছু পাবেন। লাঞ্চের টাইমিং দুপুর 3টে অবধি, আর ডিনারের টাইমিং রাত 10:30 অবধি। আমাদের রুমটা বাইরে থেকে কিছুটা এরকম লাগছে। এই বিল্ডিংটাতে কিন্তু আরো নানান রুম আছে, আমাদেরটা এইরকম। টয়লেটে আমি বলে দিই, যেটা দেখানো হয়নি, সেটা হচ্ছে ওনারা কিন্তু কিট সব দিয়েছেন, সাবান, শ্যাম্পু, শাওয়ার জেল, এগুলো তো আছেই, প্লাস হেয়ার ড্রায়ারেরও কিন্তু প্রভিশন আছে এই রুমটার সাথে। এগুলো কমপ্লিমেন্টারি and included in the room's tariff. আপনাদের তো রুম ঘুরে দেখালাম, ওয়াশরুম দেখালাম, রিসোর্টটা যদিও আমরাও নিজেরা এখনো দেখিনি, আপনাদেরও দেখানো হয়নি। এই রুমগুলো আমার প্রায় 5,000 টাকা পড়েছে ব্রেকফাস্ট সমেত। শুনেই একটা ধাক্কা খেলেন তো, আমার ব্যাপারটাও তাই। এই ব্যানিয়ান্ট্রি রিসোর্ট নিয়ে যে একটা মিক্সড রিভিউ অনলাইনে আছে, তা আমার যে অজানা ছিল তা নয়। আমার সত্যি কথা বলতে গ্র্যান্ড বিচ রিসোর্টে এবার থাকার ইচ্ছে ছিল, আনফরচুনেটলি সেটার বুকিংটা আমরা এবার পাইনি, হলো না কোনো কারণে। আমি ভবিষ্যতের দিনে কখনো শুধু গ্র্যান্ড বিচ রিসোর্টে থাকবো বলেই আসবো, ওটার সম্ভবত সব থেকে ভালো রেটিং। আর এখানের এমনি সব ঠিকই আছে, তবে রুমের সাইজ আমি তৃষাকে একটু ঘুরিয়ে দেখাতে বলবো। আমি যে বসে আছি, আমার আশপাশে দেখলেই বুঝতে পারবেন যে খুব একটা যে বড় রুম তা কিন্তু একেবারেই নয়। টয়লেটটা কম্পারেটিভলি বেটার। ওনাদের কিন্তু আরো 2-3টে ক্যাটাগরি রুম আছে। এরপরে একটা প্রিমিয়াম রুম আছে, সুইট রুমস আছে, আর টেন্ট 2 রকম আছে।
তবে এই গরমে টেন্টে থাকাটা ঠিক ডিসিশন হবে না, কারণ বাইরে যা গরম এমনি দাঁড়ানোই যাচ্ছে না, টেন্টগুলো অনেক তেতে থাকে। শীতকালে এলে কম্পারেটিভলি বেটার। আর এই রিসোর্টটার যেটা একটা মূল সুবিধা হচ্ছে, এই যে দেখুন এই যে রাস্তা বারান্দা থেকে দেখা যাচ্ছে, এই সোজা চলে গেলেই কিন্তু একদম সমুদ্র সৈকতে কানেক্ট করবে। আর এই যে বাঁশ দিয়ে দিয়ে কাজ করা যে এরিয়াটা, এটা হচ্ছে ওনাদের রেস্তোরাঁর জায়গা। রুমের ট্যারিফ আপনাদের বললাম, এটা আমি দেখেছি 4000 থেকে 6000 টাকার মধ্যে ঘোরাফেরা করে, ডিপেন্ডিং আপন আপনি কোন সিজনে আসছেন, উইকেন্ডে আসছেন না উইকডেতে আসছেন। যদি এই ঘরগুলো 3.5-4 পান তাহলে তবু ঠিক আছে, 5000 টাকা দিয়ে থাকবার মতো কিন্তু কিছু নয়। এর আগে আমি ভিক্টোরিয়া বিচ রিসোর্ট, ক্লাসিক বিচ রিসোর্টে থেকেছি, সেগুলো রুম অনেক বেটার, অনেক বড় সড়ো অ্যাটলিস্ট এর থেকে। এই রিসোর্টটার হয়তো অনেক জায়গা নিয়ে প্রচুর কিছু অ্যামিনিটিস আছে, বাট রুমটা ডাজ নট ডিজার্ভ 5000 এট অল, নোওয়্যার নিয়ার ইট। আমরা মেক মাই ট্রিপ থেকে এইখানের লাক্সারি ব্যানিয়ান ট্রি রিসোর্টের বুকিং করেছিলাম। আমি সত্যি কথাই বলছি, আমরা এসে যে রুমটা আমাদের বুকিং ছিল, বরাদ্দ ছিল, সেটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের রুম। সেটা তো একটু আগে আপনাদের দেখিয়েছি। সেই রুমটা আমাদের ভালো লাগেনি। ওভারঅল রুমটা মানে আয়তনগতভাবেও ছোট এবং একদমই ভালোভাবে মেনটেন নয়। আমরা এসের থেকেই আমাদের মনে হচ্ছিল যদি রুমটা পাল্টানো যায়। এই রুমটা শুধু যে বড় তা নয়, দেখুন আমি যে ঘুরছি কতটা জায়গা, পরিষ্কার, বড় সড়ো, সমুদ্র দেখা যাচ্ছে। আর তার থেকেও বড় ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে এই রুমগুলোয় যেটা মূল বেনিফিট হচ্ছে যে ওইখানের মতো কিন্তু অত স্পেস কনস্ট্রেন্ট নেই। এখানে হাত পা খেলিয়ে পরিষ্কার থাকা যাবে এবং ঘরে বসে সমুদ্র দেখা যাবে। এই যে রুম, এগুলোর ভাড়া সিজন টু সিজন বা সপ্তাহের দিন অনুযায়ী চেঞ্জ হতে থাকে। মোটামুটি ধরে রাখতে পারেন 1500 থেকে 6000 টাকার মধ্যে ঘোরাফেরা করবে ব্রেকফাস্ট সমেত। ব্যানিয়ান ট্রি রিসোর্ট মন্দারমণিতে এটাই আমাদের রুম। রুমটা বেশ বড় সড়ো এবং পরিষ্কার। এখানে ঢুকে একটা বড় ডাবল বেড, এদিকে দুটো বসবার মতো চেয়ার, একটা মাঝখানে সেন্টার টেবিল, দুদিকে দুটো সাইড টেবিল আছে, পিছনটা পেন্টিং দিয়ে ডেকোরেট করা, ফ্যান, সেন্ট্রালি এসির সিস্টেম সবই আছে। এদিকে একটা টিভি আর একটা চেয়ার বসবার মতো। এদিকে ওনারা দিয়েছেন হচ্ছে ট্রিক কেটল, 4টে ছোট কমপ্লিমেন্টারি জলের বোতল, তার সঙ্গে আছে হচ্ছে চা কফি বানানোর মতো সরঞ্জাম। নিচে আছে হচ্ছে মিনি ফ্রিজ, যেটা অনেকেরই কাজে লাগতে পারে। আর এদিকে হচ্ছে লাগেজ রাখবার মতো জায়গা অনেকটা। রুমটা বেশ বড়, পরিষ্কারও আছে। আর এখানে একটা হচ্ছে ড্রেসিং এরিয়া, দেখতেই পাচ্ছেন একটা ফুল লেন্থ মিরর আছে। আর রুমটার সব থেকে সুন্দর পার্ট যেটা হচ্ছে, রুমে বসেই কিন্তু দূরে মন্দারমণির এই যে সমুদ্র পরিষ্কার দেখা যাচ্ছে। এই দেখুন এরকম কিছুটা হচ্ছে রুমের সঙ্গে লাগোয়া বাথরুম। বাথরুমটা যে খুব বড় তা নয়, ছোটর ওপরে। এখানে হচ্ছে স্নানের জায়গা আলাদা করে, এখানে একটা ওয়েস্টার্ন টয়লেট আছে। আর এখানে ওনারা দিয়েছেন হচ্ছে এমনি সাবান, শ্যাম্পু, শাওয়ার জেল সবকিছু, আর হেয়ার ড্রায়ারও আছে। আর এমনি ফ্রেশ টাওয়েলস, এই সব কিন্তু মোটামুটি টয়লেটে আছে। রুমের সাথে লাগোয়া বারান্দা। আমরা সেকেন্ড ফ্লোরে আছি, এখান থেকে ভিউটা ভীষণ সুন্দর। এইখানে হচ্ছে ওনাদের রেস্তোরাঁর এরিয়া, একটু পরেই এখানে যাব, আমাদের খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে। আর এদিকে হচ্ছে ওনাদের টেন্টগুলো, বিভিন্ন টেন্ট আছে, লাক্সারি টেন্ট আর বেসিক টেন্ট যেটা, সেই টেন্টগুলো। আর ওই দূরে সমুদ্র। এইখানে ওনাদের একটা প্রাইভেট প্যাসেজ আছে উইচ লিডস টু দ্য মানে সি বিচ। এটা সন্ধ্যে 7টা অবধি অ্যাক্সেস করা যায় সি বিচটা। এমনি তো এমনি পরিষ্কার, আশপাশটা দেখতেই পাচ্ছেন অনেক বড় জায়গা জুড়ে। আর এখানে আজকে একটা কোনো ইভেন্ট আছে মার্সিডিজে, তার জন্য প্রচুর লোক এসছে। আমি হঠাৎ এসে এখানে অবাক হয়ে গেছি যে এত মার্সিডিজ গাড়ি কোথা থেকে চলে এলো। কানায় কানায় ভর্তি, একটা বাসে করে একদল লোক এসছেন। এদিকেও একটা রিসেপশন আছে। এখানে একটা বোটিং হয় সম্ভবত, জানেন? বোটিং এর ব্যাপারটা জেনে বলবো। দেখুন কত লোক এসছে, একটা পার্কিং এর স্পেস খালি নেই। হচ্ছে লাঞ্চ করতে যাওয়ার। এখানে লাঞ্চে আমরা বেশ বিভিন্ন রকম মেনু অর্ডার দিয়েছি, আজকে একটু জমিয়ে খাওয়া দাওয়া করবো। আর আরেকটা বলে রাখি, এই প্রপার্টিটার একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এখানে কিন্তু লিফটের কোনো ফেসিলিটি নেই। সেকেন্ড ফ্লোরে উঠলেই সিঁড়ি ভেঙে উঠতে হচ্ছে। এটা একটা প্রবলেম, যাদের হাঁটুতে সমস্যা আছে, বয়স্ক লোকেদের সঙ্গে নিয়ে আসছেন। এটা কিন্তু লিফটের বা হুইল চেয়ার অ্যাক্সেসেবল নয় সমস্ত জায়গা। জায়গাটা রিসোর্টটার ভীষণ সুন্দর। মাদিগুলো হচ্ছে সব টেন্টস, এইদিকে হচ্ছে আমাদের বিল্ডিং যেগুলোয় আমরা আছি। গোটা এরিয়াটা গার্ডেনিং করা, মাঝখানে একটা ছোট জলাশয় মতো। আর তার ওপারেই হচ্ছে রেস্তোরাঁর জায়গাটা।
উঠে গেছি রেস্তোরাঁয়। রেস্তোরাঁর বাইরের অংশটা খুব সুন্দর করে সাজানো। বিকেলে আসলে রোদটা পড়লে এই রিসোর্টটার অ্যাকচুয়াল বিউটিটা বোঝা যাবে। এখন তো এত রোদে ভালোই লাগছে না। আর রেস্তোরাঁটা কত বড় দেখুন, এটা ওনাদের ব্যাঙ্কুয়েট হল জাতীয়, বিশাল জায়গা। লাঞ্চ এসে গেছে। লাঞ্চে আমরা আজকে বিভিন্ন রকম পদ নিয়েছি, একটু দেখিয়ে দিই। তৃষা, কি কি খাবার নেওয়া হয়েছে একটু বলে দে সবাইকে। আমরা নিয়েছি সাদা ভাত, ডাল, আলু পোস্ত। আমি আমার জন্য নিয়েছি চিংড়ি মাছের মালাইকারি, ও ওর জন্য নিয়েছে মাটন। এই যে সাথে আছে চাটনি আর পাঁপড়। আর আমি একটা ফ্রেশ লাইম অর্ডার দিলাম এইগুলোকে নামানোর জন্য। এখানের যেটা মূল ব্যাপারটা বলে দিই, আমরা তো আলাকার্টে অর্ডার করলাম। যদি আপনারা চান এনাদের বাফে লাঞ্চ এবং ডিনার দুটোরই ব্যবস্থা থাকে। 700 প্লাস 5% জিএসটি আর কি, মানে 735 টাকা। আমরা এই যে এত রকম অর্ডার করেছি তাতেও কিন্তু দুজনের খরচটা প্রায় একই জায়গায় চলে যাবে। লাঞ্চ বাফেতে হয়তো আপনার পছন্দ মতো এক্স্যাক্ট মেনু না পেলেও আপনি অনেক রকম ভ্যারাইটি খাবার পেয়ে যাবেন। আর এখানে অনেক লোক নিয়ে এলেও কিন্তু অসুবিধা নেই। বারবার যেটা বলছি, প্রচুর জায়গা। ওটা অপূর্ব না? ওফ, ফাটাফাটি। মানে এখানে যে পরিমাণ আলু পোস্ত দিয়েছে, এটা বড় 4 জন খেয়ে নিতে পারবে, এত ভালো লাগছে। আর এই রিসোর্টটা দেখুন পজিটিভ নেগেটিভ মিশিয়ে। তো সব থেকে পজিটিভ যেটা হচ্ছে, প্রত্যেকটা স্টাফ খুব পোলাইট। জানেন, আসার পর থেকে যাদের সঙ্গে দেখা হলো সবাই খুব মানে একটা ওয়ার্মথ এক্সটেন্ড করছে, যেটা আমার খুব ভালো লাগছে এই রিসোর্টটায়। খাচ্ছি হচ্ছে চিংড়ির মালাইকারি, তৃষার প্রিয় জিনিস। কি যে ভালো করেছে আমি মুখে বোঝাতে পারছি না। আমি বহুদিন পর চিংড়ি খেলাম, চিংড়িটা অ্যাভয়েড করি, কিন্তু এখানে লোভ মানে সামলাতে পারছি না, এত ভালো। তৃষার ফেভারিট দেখাচ্ছিলাম, এবার আমার ফেভারিট জিনিস মাটন। 4 পিস মাটন দিয়েছে, বেশ বড় সাইজের। খেয়ে জানাতে পারবো কেমন, তবে এমনি সেদ্ধ খুব ভালো হয়েছে না, একদম মানে খুব ইজিলি পিসগুলো ছেঁড়া যাচ্ছে। খুব এমনি তো দেখে ভালোই মনে হচ্ছে, তবে খেয়ে আপনাদের বলছি অসাধারণ খেতে। আর দেখে যেন মনে হচ্ছিল খুব রিচ, তবে অতটা নয়, খুবই ভালো খেতে। রোদ পড়ে যাচ্ছে, আর এই সময়টাই সব থেকে প্লেজেন্ট লাগে সি বিচে যাওয়ার জন্য। আমি আর তৃষা এবার এখানের যেটা সুইমিং পুল এরিয়া এবং প্রাইভেট বিচ আর কি, সেটা দেখতে যাচ্ছি। আমরা বুকিংও করেছিলাম সেটা দেখেই, তো আমার আগ্রহ ওইটাই সব থেকে বেশি, ওই জায়গাটাকে নিয়ে। এত সুন্দরভাবে সাজানো। চলুন আপনাদেরও দেখাই, আর আমরা কি দেখতে পাচ্ছি সেই অভিজ্ঞতাটা শেয়ার করি। আর সামনের এই এরিয়াটা হচ্ছে কিডস প্লে এরিয়া। এখানে স্লিপ, তারপরে দোলনা টোলনা দিয়ে সাজানো। এই দেখুন, এই রাস্তা বরাবর সোজা চলে গেলেই কিন্তু সমুদ্র, আর এই মাদিকে হচ্ছে সুইমিং পুল। এই আমরা মিনিট 5 হাঁটলাম ঘর থেকে, আর বিচে পৌঁছে গেছি। পিছনেই এখনো দেখা যাচ্ছে আমাদের রিসোর্ট। মন্দারমণির বিচটা অ্যাকচুয়ালি এনজয় করবার মতো, অত বোল্ডার নেই, অত ভিড়ভাট্টা নেই, খালি খালি। এখানে আমরা দূর দূর অব্দি আর কোনো মানুষই দেখা যাচ্ছে না। এখন মন্দারমণি বিচের অবস্থা, এখন বিকেল প্রায় 5টা বাজতে যায়, সমুদ্র বেশ অনেকটা পিছনে। মন্দারমণির বিচের এই যে নির্জনতা, এটা সত্যি এখনো মানে আকর্ষণ করে। আর এর থেকে ধরুন কিলোমিটার 5-10 আগে গেলেই বাগুড়ন জলপাই বলে আরেকটা এরকম ভার্জিন বিচ আছে, যেখানে লাল কাঁকড়া এখনো খুব বেশি পরিমাণে দেখা যায়। ওটাও খুব ভালো ডে ট্রিপ হিসেবে। আপনারা যারা নিজস্ব গাড়ি নিয়ে আসছেন, তারা এগুলো মন্দারমণিতে থেকে ঘুরে আসতে পারেন। শঙ্করপুর, তাজপুর এগুলো তো অনেকবারই গেছেন নিশ্চয়ই। তার থেকে বাগুড়ন জলপাই বা এর আশপাশের অন্য যেগুলো ভার্জিন বিচ, মন্দারমণি থেকে টুয়ার্ডস মানে আরও বাঁদিকে আর কি, টুয়ার্ডস রামনগরের দিকে যখন যাবেন, খুব খুব ভালো মানে অভিজ্ঞতা হবে ওই দিকগুলোয় গেলে। There's a party downtown, someone said that you're coming by. Let me know when you're here, meet me up for a smoke outside. I regret what I said, didn't mean it. Yeah, believe me, I guess I'll take it back.
big mistake. I just hope that we're still okay. You always pick me up and let me down. We're spinning around, losing our minds. Damned if we do, damned if we don't, damned if we give in to what we want. And I always pick you up and let you down. We're spinning. সন্ধে নেমে যাওয়ার পর এই লাক্সারি ব্যানিয়ান ট্রি রিসোর্টকে কিন্তু একটা অন্য রূপে আমরা দেখলাম। ভীষণ সুন্দর লাগছিল এখানের সন্ধ্যার পরিবেশটা। আপনারা যারা সুইমিং পুল অ্যাক্সেস করবেন ভাবছেন, সন্ধ্যে 7টার মধ্যে অ্যাক্সেস করে নেওয়াটাই কিন্তু বুদ্ধিমানের কাজ হবে, কারণ তারপর আবার পরের দিন সেই সকালের আগে খুলবে না। আমরা সেদিন রাত্রিবেলা ইন রুম ওনাদের যেটা ডাইনিং ফেসিলিটি, সেখান থেকে মিক্সড ফ্রাইড রাইস এবং চিলি চিকেন অর্ডার করেছিলাম। খাবার মোটের ওপর ভালোই ছিল, খুব অসাধারণ কিছু না হলেও যেরকম একটা সাধারণ হোটেলে হয়ে থাকে সেরকম। আমাদের সারাদিনের ওভারঅল যে খাবার দাবারের এক্সপিরিয়েন্স, তা আমি 10-এর মধ্যে 8.5 থেকে 9 নম্বর দেবো। এভরিবডি, মন্দারমণিতে দ্বিতীয় দিন, আর আজকে এখান থেকে চেক আউট করে যাওয়ার পালা। তার আগে এখানে যেটা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, সেটা আমরা অ্যাভেল করব। এখানে ওই সকাল 10টা 10:30 অবধি ব্রেকফাস্টটা নেওয়া যায়। অলরেডি এত পরিমাণে রোদ আজকে, এখন সকাল 9টা বাজে, মানে যেন মনে হচ্ছে গা হাত পা পুড়ে যাচ্ছে। এবার সত্যিই মনে হচ্ছে গরমটা এবার পড়বে। মাঝে মাঝে এর মধ্যে বৃষ্টি হচ্ছিল, তার দরুন টেম্পারেচারটা একটু কন্ট্রোলের মধ্যে ছিল, বাট এক্সেসিভ গরম যেন। যাই হোক, এখানে বাফে ব্রেকফাস্টই হবে। আমরা ওনাদের যে ব্যাঙ্কোয়েট হল, যেখানে কালকে লাঞ্চ করেছিলাম, সেখানেই এসে ব্রেকফাস্ট করব। এরকম বলছিলাম, এখানে এই টেন্টগুলো কি সুন্দর দেখুন। এগুলো হচ্ছে লাক্সারি টেন্ট, সব থেকে বড় টেন্ট, যেগুলো এক একদিনে 12-15 হাজার টাকা করে ভাড়া। আর এখানে আছে হচ্ছে ছোট ছোট কিছু কটেজেস। আর এই দেখুন, এই হচ্ছে রাস্তা, সোজা চলে যাচ্ছে সমুদ্র সৈকতে। সন্ধ্যের সময় 7টার পরে আর সি বিচে যাওয়া অ্যালাউড নয়। এখানের যেটা প্রাইভেট বিচ, সেখানে নামতে পারবেন না। কালকে রাত্রেও দেখছিলাম বিচটা প্রায় ঘুটঘুটে অন্ধকার হয়ে যায়, তখন আপনার মানে বিচে হাঁটতে চলতেও ভয় লাগবে। রাতে বিচে গাড়ি চালানো, বাইক চালানো কোনোটাই অ্যালাউড নয়। আমি যেবার প্রথম মন্দারমণি আসি, তখন কিন্তু এই মন্দারমণির বিচে প্রচুর পরিমাণে লাল কাঁকড়া দেখা যেত। এবার আবার হঠাৎ করে এসে সেই ছোটোবেলার স্মৃতি কিছুটা রিভাইভড হলো। দেখলাম আমাদের এই যে হোটেলের সামনে যে এরিয়াটা, তাতে প্রচুর পরিমাণে লাল কাঁকড়া এখনও দেখা যাচ্ছে। যারা বাগুরান জলপাইতে যান, তারা তো ওখানে এমনি, যেহেতু বিচটা ভার্জিন এবং লোকজন কম, সেখানে লাল কাঁকড়া ভালো পরিমাণে দেখা যায়। আমাদের এই রিসোর্টটার আরেকটা যেটা বেনিফিট হচ্ছে, এর আশপাশে কিন্তু এখনও খুব একটা বেশি রিসোর্ট হয়নি। এর থেকে পরেই যেটা রিসোর্ট, রেবা বিচ রিসোর্ট, সেটা বেশ খানিকটা দূরে। তাই হয়তো আমাদের এই যে লাল কাঁকড়াগুলো, সেগুলো চোখে পড়লো। ক্লাইমেটিক চেঞ্জ এবং এনভায়রনমেন্ট চেঞ্জের ফলে কিন্তু আমরা ধীরে ধীরে এই ছোট্টখাট্ট যে জন্তু বা আশপাশে এনভায়রনমেন্টটাকে ব্যালেন্স রাখবার জন্য যাদের থাকা প্রয়োজন, তাদের হয়তো হারিয়ে ফেলছি। যাই হোক, ফিরে আসা যাক ব্রেকফাস্ট বাফের ব্যাপারে। এখানে ব্রেকফাস্ট বাফেতে মোটামুটি যে ধরনের খাবার আপনারা এক্সপেক্ট করে থাকেন, সব রকমই আছে। ছিল নর্থ ইন্ডিয়ান, সাউথ ইন্ডিয়ান, চা কফি, লাইভ কাউন্টারের ব্যবস্থা, স্ক্র্যাম্বলড এগস, বয়েলড এগস, এছাড়াও পুরি, সবজি, ব্রেড, স্যান্ডউইচ এবং ফ্রুট জুস, ইডলি, এরকম নানা অপশন। সব মিলিয়ে আমার ব্রেকফাস্ট বাফের ওভারঅল যদি আমায় বলেন, আমি ওই 10-এর মধ্যে 8 নম্বর দেব, কারণ আমি মোটামুটি যে খাবারগুলো খেতে পছন্দ করি তার সমস্তটাই এখানে পেয়েছিলাম। আর আরেকটা যেটা বিশাল সুবিধা হচ্ছে, কখনোই এখানে বিশাল গ্যাদারিং হয়ে যায় না। যেহেতু এখানের এই ব্যাঙ্কোয়েট এরিয়াটা বিশাল বড় জায়গা জুড়ে, আপনারা অনেক পরিবারের লোক নিয়ে যদি আসেন, বা রিসোর্টটাও যদি কানায় কানায় ভর্তি থাকে, যেরকম আমাদের সময় ছিল, সেক্ষেত্রেও কিন্তু লোকে আরামসে বসে খাওয়া দাওয়া করতে পারছিল। আর এই ছিল মোটামুটি আমার ওভারঅল থাকা এবং খাওয়ার অভিজ্ঞতা। কিছু পার্টিং ওয়ার্ডস বলে আজকের এই ভিডিওটাকে শেষ করছি। লাক্সারি ব্যানিয়ান ট্রি রিসোর্টে আমাদের থাকা শেষ। আজকে দুপুরেই আমাদের ফেরা বাড়িতে। বলে রাখি, যারা এখন আসছেন, শনিবারে এখন একটা স্পেশাল ট্রেন দিয়েছে, সাঁতরাগাছি অবধি যাচ্ছে দীঘা থেকে, সমস্তটাই 2S আর কি। ওটাতেই আমরা ফিরছি। ওটার অ্যাকচুয়ালি দীঘা থেকে ছাড়ার টাইম হচ্ছে দুপুর 1টা 10-এ, আর সম্ভবত সাঁতরাগাছি থেকে ছাড়ছে সকাল 9টা 10 বা এরকম কিছু। তো আমরা লাস্ট মোমেন্টে ওটাই বুকিং করলাম। আমাদের বিকেলের কান্ডারি ধরা ছিল, কিন্তু কান্ডারিতে গেলে অনেকক্ষণ ওয়েট করতে হবে, আর এই 6 ঘন্টা 7 ঘন্টার জন্য আবার একটা 4-5 হাজার টাকা দিয়ে রুম নিয়ে কোনো মানে হয় না।
আসা যাক এই রিসোর্টের দ্য নট সো গুড পার্টসে। যা যা ভালো তা তো বলেইছি অলরেডি। দেখুন, সব থেকে এই রিসোর্টটার যেটা আমার মনে হয় যে বড় সমস্যার জায়গা, সেটা হচ্ছে এনাদের রুম সার্ভিসটা ভীষণ ভীষণ স্লো। মানে সেটা আপনি একটা জলের বোতল চান, কোনো খাবার চান, সব কিছু দুবার করে ফোন করে এনাদের মানে ডেকে পাঠাতে হচ্ছে। কোনো জিনিসটাই একবারে চেয়ে পাওয়া যায় না। অনেক সময় কিছুর জন্য ডেকেছি, রিসেপশনের লোক হয়তো গাই করেনি। একটা অদ্ভুত মানে লেড ব্যাক রুম সার্ভিস এনাদের। খাবারের যে স্বাদ খারাপ একেবারেই নয়, কিন্তু হচ্ছে কি বিভিন্ন সময় এত লেট হয়ে যাওয়ার দরুন খাবারটা এলেও আর সেটা খাওয়ার মজা থাকছে না। যাই হোক, ভালো হোক কিংবা খারাপ, সমস্ত কিছুই তুলে ধরলাম এবং আশা করি লাক্সারি বেনিয়ান ট্রি রিসোর্টের একটা আনবায়াসড রিভিউ দেখতে পেয়েছেন। অবশ্যই কিছু ভালো জিনিস আছে, নইলে এত দাম দিয়ে লোকে এমনিই থাকে না। আবার হ্যাঁ, খারাপ জিনিসও যে কম আছে তা নয়। মাত্র 1.5 বছর হয়েছে রিসোর্টটা। আশা করি ভবিষ্যতের দিনে যখন সার্ভিসগুলো আরও স্ট্রিমলাইনড হবে, এখানে থাকার অভিজ্ঞতা বেটার হবে। শীতকালে এলে টেন্টে থাকবেন, রুমে থাকার থেকে টেন্টের অভিজ্ঞতা বেটার হবে আমার মনে হয়। এই বলেই আজকের ভিডিওটাকে শেষ করছি। যদি ভিডিওটার কিছু ভালো লেগে থাকে তাহলে শেষ করে দেওয়ার আগে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন। আসছি একটা নতুন ঘোরার পর্ব নিয়ে খুব শীঘ্রই।